উত্তরবঙ্গগামী নৈশ কোচে ডাকাতি ও শ্লীলতাহানির মাস্টারমাইন্ড আলমগীর সহ আরও 2 জন গ্রেফতার, লুটের টাকা ও মালামাল উদ্ধার। এই চাঞ্চল্যকর বাস ডাকাতির অন্যতম মাস্টারমাইন্ড রাজীব সহ মোট 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে কয়েক জেলায় বিএনপির সমাবেশ। কুমিল্লায় দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশজুড়ে চলছে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং, পুলিশ সেনাবাহিনীর চেকপোস্ট, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের তল্লাশি। অবৈধভাবে লিবিয়ায় গিয়ে বিপদে চাঁদপুরের একই পরিবারের 4 জন, দালালের খপ্পরে পড়ে মৃত্যুর শঙ্কায় দিন কাটছে তাদের। সংযোগ সড়কের অভাবে মৌলভীবাজারে কাজে আসছে না কোটি টাকার সেতু, নির্বিচারে বালু তোলায় ঝুঁকির মুখে পড়ছে স্থাপনা। বালু উত্তোলন করার কারণে আমাদের এই ব্রিজটি ইতিমধ্যে প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো যে সংযোগ সড়ক, সেই সড়কটি নির্মিত হয় নাই। ইতিমধ্যে ব্রিজ প্রচন্ড ঝুঁকির মধ্যে আছে। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে, সাথে আছে আমি জান্নাতুল কলি। শিরোনাম দেখছিলেন। টাঙ্গাইলে উত্তরবঙ্গগামী বাসে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজনকে মূল পরিকল্পনাকারী বলা হচ্ছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুটের টাকা এবং মালামাল উদ্ধার করা হয়েছে। রিমান্ডের আবেদন করে গ্রেফতারে 2 জনকে আদালতে পাঠানো হয়েছে। টাঙ্গাইলে নৈশকোচে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির খবর গণমাধ্যমে উঠে আসার পর থেকেই দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। নড়েচড়ে বসে পুলিশ, জড়িতদের ধরতে শুরু হয় অভিযান। এরই ধারাবাহিকতায় গ্রেফতার করা হয় আরও 2 জনকে। টাঙ্গাইলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এর আগে গ্রেফতারকৃত 3 জনের দেয়া তথ্যে নেত্রকোনায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয় রাজীব হোসেন নামে জড়িত আরও 1 জনকে। তাদের কাছ থেকে লুটের টাকা ও মালামাল উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর বাস ডাকাতির মূল মাস্টারমাইন্ড আলমগীরকে আমরা গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেই তো তার দেওয়া ভাষ্য মতে এবং আমাদের যে সমস্ত ইনফরমেশন ছিল, এই লুণ্ঠনকৃত মোবাইল, টাকা, এটিএম কার্ড, এনআইডি কার্ড, বিদ্যুৎ বিলের পরিশোধ, ইভেন বাসের টিকিট পাওয়া গিয়েছে। ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। এখানে শ্লীলতাহানি, সর্বোচ্চ শ্লীলতাহানির ঘটনা পর্যন্ত ঘটেছে। এই বাস ডাকাতিতে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা, এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এ ধরনের কোনো তথ্যপত্র আমাদের কাছে প্রাথমিকভাবে এখন পর্যন্ত নাই। গত 17 ফেব্রুয়ারি রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় যাত্রীবেশে থাকা ডাকাত দল। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ডাকাতদের বিরুদ্ধে। জাহিদ হাসান, যমুনা নিউজ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে নীলফামারীতে সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের মাঠে সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবেদিন ফারুক। তিনি বলেন, শেখ হাসিনা সরকার আমলাদের দিয়ে বিরোধীদের ওপর দমন পীড়ন চালিয়েছিল এবং 2014, 18 ও 24 নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসি, এসপিদের গ্রেফতার করা হয়নি কেন, সেই প্রশ্ন তোলেন তিনি। সমাবেশে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় জনসমাবেশ করেছে বিএনপি। বিকেল 4টায় শহরের আব্দুর রাজ্জাক পার্কে জনসভাটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নিয়েছে।
এদিকে কুমিল্লায় প্রথমবারের মতো মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দুপুর 2টা থেকে নগরীর টাউন হল মাঠে সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বক্তারা অন্তর্বর্তী সরকারকে একটি রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সম্মেলনে মহানগরের 27টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সারা দেশে চলছে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং। সিলেটে বিমানবন্দর সড়কে চেকপোস্ট বসিয়ে পুলিশ ও সেনাবাহিনী আর জোরদার করা হয়েছে সেখানে টহলও। ওই সড়ক দিয়ে চলাচলকারী সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনগুলোকে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি যানবাহনের কাগজ যাচাই করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম সড়ক মহাসড়কে এই কার্যক্রম চালাচ্ছে। গতকাল রাত থেকে বিভিন্ন জেলায় শুরু হয় এই অভিযান। রংপুর মহানগর ডিসির মোড়, মেডিকেল মোড় চেকপোস্ট, বাস টার্মিনাল, সাতমাথা স্টেশন, আবু সাইদ চত্বর সহ অন্যান্য এলাকায় প্রধান পয়েন্টগুলোতে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। তারা জানায় ফুট পেট্রোলিং, বাইক পেট্রোলিং এবং মোবাইল পেট্রোলিং এর মাধ্যমে নগরবাসীকে নিরাপত্তা দিতেই এই কার্যক্রম। সারা দেশব্যাপী একটু বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তো আমরা সেই কারণে আমাদের পেট্রোলিংটা আরও সিগনিফিকেন্টলি বাড়িয়ে দিয়েছি, যাতে করে আমরা সবসময় নিশ্চিত করতে চাই যে রংপুর মহানগরীবাসী যারা এখানে বসবাস করে তারা যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3টি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 11টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও শিলথিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত 3টি হত্যা এবং বিস্ফোরক মামলায় পলককে আদালতে হাজির করে পুলিশ। 4 দিন করে 3 মামলায় 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলার দিতে 3টা মামলাই 302 এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এই মামলায় 3 জন ঘটনাস্থলে 3 জন ভিকটিম, যাদেরকে ছাত্র জনতার আন্দোলন করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। রাজবাড়ীতে অরক্ষিত হয়ে আছে জুলাই গণঅভ্যুত্থানে নিহত এক শিক্ষার্থীর কবর। একমাত্র ছেলেকে হারিয়ে অসহায় নিহতের পরিবারও। স্মৃতিচিহ্ন সংরক্ষণ এবং আহত নিহতের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীতে মারা যান কলেজ ছাত্র সাগর শেখ। রাজবাড়ীতে নিজ গ্রামে তাকে দাফন করা হয়। পরিবারের দাবি, মিরপুর বাংলা কলেজে অনার্স 2য় বর্ষে শিক্ষার্থী সাগর আন্দোলনে অংশ নিয়েছিলেন। তখনই গুলি করে হত্যা করা হয় তাকে। বালিয়াকান্দির বিলটাকাপোড়া কবরস্থানে সমাধিস্থ সাগরের কবরটি এতদিনও অযত্ন আর অবহেলায়। রাষ্ট্রীয়ভাবে কবরটি সংরক্ষণের দাবি স্বজন ও প্রতিবেশীদের। সব দিয়ে গেছে, নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছে, কোনো স্বার্থের বিনিময় না। আমার সাগর ইচ্ছা ছিল আমার শান্তিতে রাখতে, সব শান্তি সাগর দিয়েছি। ধনাঢ্য ব্যক্তি এবং সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, সাগরের স্মৃতি রক্ষার্থে এই সমস্ত কাজগুলো যেন অনতি বিলম্বে দেওয়া হয়। আমার বাচ্চাদের কবরটা যাতে সুন্দরভাবে যদি সরকার বা দেশবাসী করে দিত, আমরা অনেক মনের কাছে শান্তি পেতাম। রাস্তা থেকে আসার সময় এইটা পুরাতন মাটির রাস্তা, এটা ইটের সলিং প্রয়োজন এবং আমাদের দেখতে পাচ্ছেন এটা অনিরাপদ, অরক্ষিত। এরই মধ্যে জুলাই ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে পরিবারটিকে। সাগরের স্মৃতিচিহ্ন ও কবর সংরক্ষণের আশ্বাস জেলা প্রশাসনের। আহতদের এবং নিহতদের যে তালিকাটা সেটা আমাদের কিন্তু হচ্ছে মোটামুটি একটা চূড়ান্ত আমাদের 71 জনের হয়েছিল। এরপরে আমরা আরো কিছু সংযুক্ত করে আমাদের যে সংশোধিত তালিকা সেটা পাঠিয়েছি এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা সরকারি বিভিন্ন দপ্তর সংস্থার যে অনুদান সেখান থেকে কিন্তু আমরা নিহত পরিবারগুলো এবং আহতদের আমরা চেক বিতরণ করেছি। শহীদ সাগরে যে কবরস্থান সেটা যে সীমানা প্রাচীরটি সেটি করার জন্য একটি উদ্যোগ নিয়েছি। জুলাই আন্দোলনে এই জেলায় 3 জন প্রাণ হারান, আহত 70-এর বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র নেতারা। দুপুরে শহরের সরকারি কলেজ থেকে মিছিলটি বের করে সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে এসে সেটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্ররা। সমাবেশের হামলায় তীব্র প্রতিবাদ এই নিন্দা জানায় তারা। আর এছাড়া জড়িতদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা। এর আগে সোমবার রাত 8:30টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে কুটির শিল্প মেলায় চুরির অভিযোগে 2 নারীকে মারধর করেন কয়েকজন ব্যবসায়ী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তা আটকাতে গেলে তাদের উপর হামলা করা হয়। রাতেই 9 জনের নাম উল্লেখ করে মামলা করেন আহতরা। পরে রাতে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে ফের তালা ঝুলিয়েছে। শিক্ষকদের প্রতিবাদের মুখে পিছু হটেছে শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে শিক্ষকদের নিয়ে বাসভবনে বৈঠকে বসেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। বেলা 12টার দিকে ভিসির বাসভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। ভেতরে কেউ থাকলে তাদের 5 মিনিটের মধ্যে বেরিয়ে আসার জন্য মাইকে আহ্বান জানান তারা। এ সময় শিক্ষকরা বেরিয়ে এসে গেটে তালা দেয়, কর্মসূচির প্রতিবাদ জানায়। 15 থেকে 20 মিনিট পর ভিসির বাসভবনের সামনে থেকে সরে যান শিক্ষার্থীরা। এর আগে 21 ফেব্রুয়ারি রাতে ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। সোমবার রাতে তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেন ভিসি। গত 18 ফেব্রুয়ারি দুপক্ষের সংঘর্ষের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি তোলেন শিক্ষার্থীরা এবং উদ্বুদ্ধ পরিস্থিতিতে 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেলা 12টার সময় আমরা ওইখানে সকল শিক্ষার্থীরা মিলে ওইখানে যাই যে তালা মারার জন্য। বেশ সংখ্যক শিক্ষক ওইখানে ছিল, তাদের সম্মানার্থে আমরা তালা না মেরে চলে আসি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলো শিক্ষক যে উনি ভিসি মাসুদ স্যারকে ব্যাকআপ দিয়ে দাঁড়িয়ে আছেন, তো এই শিক্ষক যদি সেদিন 18 তারিখ দাঁড়িয়ে থাকতেন তাহলে কি আমাদের এই ভাইরা যারা জখম হয়েছে তারা কি মার খেত? আমরা এই প্রাণের প্রতিষ্ঠানে চাই না যে রাজনীতি আসুক, বহিরাগতদের আক্রমণ থেকে আমাদের ছাত্ররা নিরাপদ থাকুক। প্রত্যেকটা দাবির সাথে আমরা যৌক্তিক দাবিগুলোর সাথে আমরা একমত এবং সেটা নিয়ে কোর্ট প্রশাসনও কাজ করছে, আমরাও রাত দিন কাজ করছি। দালালের খপ্পরে পড়ে লিবিয়া গিয়ে বিপদের মুখে চাঁদপুরের একই পরিবারের 4 জন। সচ্ছল জীবনের আশায় ঋণ নিয়ে প্রবাসী গিয়ে এখন প্রতিনিয়ত তারা করছে মৃত্যু ভয়। যে কোনো মূল্যে স্বজনদের কাছে ফিরতে চান তারা। স্বজনদেরও প্রতিটি মুহূর্ত কাটছে উৎকণ্ঠায়। সরকারের সহযোগিতার অপেক্ষায় পরিবারগুলো। একদিনকার জন্য দোকানে যেতে পারিনি। এদেশের মধ্যে ঝামেলা আপনার মাফিয়া। সংসারের সচ্ছলতা আনতে দালালদের মাধ্যমে লিবিয়া যান 3 সন্তানের বাবা জহির খান। এখন দিন কাটছে অনেকটা বন্দী অবস্থায়। তারা করে ফিরছে মৃত্যু ভয়। বাঙালির রুনিয়া বিক্রি করে লাই 3 লাখ 4 লাখ টাকা বেচে তারা এখান থেকে আবার মুক্তি হিসেবে দাবি করে 30 লাখ 40 লাখ 55 জনের মতো আছি বাঙালি। আর আমরা একবার থেকে 4 জন আছি। স্বজনরা জানায় গত বছর 6 অক্টোবর লিবিয়া পাড়ি দেন চাঁদপুরের কচুয়া কোয়া গ্রামের জহির খান, রাসেল খান, আনিস খান ও ফয়সাল খান। 4 জনই আত্মীয়। ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি 4 লাখ টাকা করে বিদেশে পাঠায় স্থানীয় দালাল বকুল মিয়া। কিন্তু 5 মাস পেরোলেও মেলেনি কাজ কিংবা থাকার বৈধতা। প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার দিন গুনছেন 4 জন। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। একটা সন্তান যদি বলে যে বাবা আমাদের জীবন ভিক্ষাটা করেন, আমরা বাচ্চা থাকলে আমরা টাকা পয়সা হইব। মা জিউতের দিনে একটু খেয়াল রাখেন, যদি আমরা না যাইতে পারি তো আঙ্গুর জিউতের একটু আসুনতে রেখেন, আঙ্গুর সংসার সব কানে যাইতে আছে। ওখানে তারা বিপদে আছে, আটকে আছে, রুম থেকে বাইর হইতে পারে না ঠিক মতন। বাইর হইলে পুলিশে ধরে নেয়। উঠে অনেক ঋণ ফিন করে দিচ্ছি, তো এখন আমার মনে করেন সংসারে হাল ধরার মতো কেউ নেই। আমরা টাকা পয়সা কিছু চাই না, তারা সুস্থ মতন তারা বাড়ি ফিরিয়ে দেখ আমার ভাই, আমরা বুকে চাই। প্রতারণার অভিযোগ এড়িয়ে দালাল বকুল মিয়ার দাবি ভুক্তভোগীদের দেশে ফেরাতে চেষ্টা করছেন তিনি। আলাপ করে আসছি, বললো যে এটা ফ্যামিলিটা কমপ্লিট করে দেন, দিলে আমরা এটা তদন্ত করাবো। গত 10-15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিলে তারপর আমরা এটা এজেন্সিতে বলে দিলে ওদেরকে নিয়ে আসা যাবে। তো সবাইকে বলছি কমপ্লিট করতে চাচ্ছে না। মানব পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের এই কর্মকর্তার। যারা মানব পাচারের সাথে জড়িত তাদের তালিকা অনুযায়ী আমরা আমাদের আগামী কমিটির মিটিংয়ে সেই তালিকা অনুযায়ী তাদের নাম আলোচনা করব এবং
আমাদের এই প্রবাসীদের কিভাবে স্বার্থ রক্ষা করা যায়, কিভাবে আটকে পড়া প্রবাসীদেরকে ফেরত আনা যায়, সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণের জন্য চেষ্টা করব। শ্রমিক ভিসায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাদের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। কুমিল্লায় দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয়েছিল, কোন নির্বাচনে বিএনপি বিরোধী দলের আসনে আসন গ্রহণ করেছিল। আজ এ কারণেই বিএনপি জনগণের ভেতর ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছে, এত চড়াই উতরাই, এত নির্বাচনের ভেতর দিয়ে পার হয়ে আসার পরে। আজ আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে, আমরা যারা বিএনপি করি, আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে। জনগণের একটি রাজনৈতিক দলে আজ বিএনপি নিজেকে রূপান্তর করতে পেরেছে। আছে আমাদের অনেক প্রতিবন্ধকতা, হয়তো আছে আমাদের, কিন্তু তারপরে ওই প্রতিবন্ধকগুলো যেগুলো আছে সেগুলোকে পর্যায়ক্রমিকভাবে অতিক্রম করে আরও বেশিভাবে, আরও দৃঢ়ভাবে আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দল, যেই দল জনগণের কথা বলে, যেই দলের কাছে যখন সুযোগ থাকে সেই দল তখন চেষ্টা করে কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি রাজনৈতিক দলের লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, পরিকল্পনা থাকে। রাজনৈতিক উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে কিভাবে তাদের নীতি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে, কিভাবে বেশি সংখ্যক মানুষকে দলের সাথে সম্পৃক্ত করাবে। পরিকল্পনা থাকে, একটি রাজনৈতিক দল যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা জনগণের জন্য, সমাজের বিভিন্ন স্তরের জনগণ, তাদের জন্য বিভিন্নভাবে পরিকল্পনা গ্রহণ করা। একটি গণতান্ত্রিক বিশ্বে আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক বিশ্বে একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয় তাহলে সবচাইতে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন কৃষক কৃষিকাজই করেন, একজন শিক্ষক শিক্ষকতা করেন, একজন সাংবাদিক সাংবাদিকতা করেন, একজন ডাক্তার চিকিৎসা সেবা দেন মানুষকে। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন করা, নির্বাচন চাওয়া। আজকে আমরা দেখছি কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে, কথায় কথায় বলে ওঠে যে বিএনপি শুধু নির্বাচন চায়, বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। সহকর্মীবৃন্দ, বিএনপি তো একটি রাজনৈতিক দলই। আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব, জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কারা হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুই জেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে 26 জন। দুপুরে টাঙ্গাইলের
দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের একজন মারা যান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনাটি হয়। স্থানীয়রা জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরযাত্রীবাহী মাইক্রোবাসটি টাঙ্গাইল শহরের উদ্দেশ্যে রওনা হয়। ইসলামপুরের এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে টাঙ্গাইলগামী একটি ইট বোঝাই ট্রাকে ধাক্কা দেয় সেটিতে। আর এতে করে মাইক্রোবাসে থাকা বরযাত্রীদের মধ্যে 2 জন গুরুতর আহত হয়। পরে আহতদের জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাইক্রোবাস এবং ট্রাক জব্দ করা হয়েছে। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস উল্টে অন্তত 25 জন আহত হয়েছে। সকাল 10:30টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। শিক্ষার্থীরা জানিয়েছে, বাসটি কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। বৃত্তিপাড়া এলাকায় আগে বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তার পাশে একটি ধান খেতে পড়ে যায়। এতে আহত হন অন্তত 25 জন শিক্ষার্থী। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে র্যাব। সকালে প্রেস রিলিজে র্যাব 6-এর কোম্পানি কমান্ডার মেজর নাইম বলেন, সোমবার রাতে ঝিনাইদহ থেকে আবু সাইদ এবং গাজীপুরের কালিয়াকৈর থেকে আনোয়ারুল নামের একজনকে আটক করা হয়। আটককৃতরা এই ঘটনায় জড়িত কিনা তা উদ্ঘাটনের জন্য তদন্তের স্বার্থে তাদের শৈলকুপা থানায় স্থানান্তর করা হয়েছে। আর এর আগে সোমবার সকালে নিহত হানিফের ছোট ভাই অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেন। 5 দফা দাবিতে চট্টগ্রাম এবং রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে 3য় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে কাজে যোগ দেয়নি তারা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা বলছেন, মেডিকেল হাসপাতালে কমপ্লিট শাটডাউন ও মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমের বর্জনের কর্মসূচি অব্যাহত আছে। আর 5 দফা দাবি না মানা পর্যন্ত এই কার্যক্রমটি চলবে। তাদের দাবিগুলো হচ্ছে, MBBS এবং BDS ডিগ্রি ছাড়া কেউ ডাক্তারি পদবি লিখতে পারবে না। দ্রুত 10,000 ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে। ডাক্তারদের BCS এর বয়স সীমা 34 বছর পর্যন্ত করতে হবে। সকালে মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল সকলগুলোই বন্ধ করতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা MBBS BDS ডক্টরদেরকে সহযোগিতা করার জন্য একটা ম্যাটস তৈরি করা হয়েছিল, তারা আজকে নিজেকে তারা সমমানের ডাক্তারদের অর্থাৎ MBBS BDS লেভেলে তারা চিকিৎসা লেভেল করতে যাচ্ছে। চিকিৎসক হিসাবে MBBS এবং BDS এর বাইরে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এইটা নিয়ে বিভিন্ন সময় রিট করা হয়েছে, কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে দাবি চাইব যে বিজ্ঞ বিচারক এবং আদালত এই বিষয়টা সুরাহা করবেন। সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ার কাজে মৌলভীবাজারে লাগছে না 32 কোটি টাকার ব্যয় নির্মাণ সেতু। এরই মধ্যে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সরে গেছে পিলারের নিচের মাটি। চালুর আগেই নবনির্মিত সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শঙ্কায় আছে এলাকাবাসী। মনু নদীর 2 পারে পৃথিম পাশা, হাজিপুর ও শরীফপুর ইউনিয়ন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গ্রামগুলোয় বসবাস প্রায় 10,000 মানুষের। স্থানীয়দের চলাচলের সুবিধায় 2018 সালে নদীর ওপর 232 মিটার দীর্ঘ PC গার্ডার সেতু নির্মাণ কাজ শুরু করে সড়ক বিভাগ। 3 দফায় মেয়াদ বাড়িয়ে 2021 সালে এর নির্মাণ কাজ শেষ করে সিলেটের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান জন্মভূমি ও মেসার্স ওয়াহিদুজ্জামান। তবে সংযোগ সড়ক না থাকায় এতদিনেও চালু করা যায়নি সেতুটি। এখনো যে সংযোগ সড়ক, সেই সড়কটি নির্মিত হয় নাই। ইতিমধ্যে ব্রিজ প্রচণ্ড ঝুঁকির মধ্যে আছে। 4 বছর থেকে আমরা ভোগান্তিতে আছি। আমরা জনসাধারণ অনেকেই ঠিকমতো চলাচল করতে পারি। এই বছরের মধ্যে এই বালুর সমস্যা সমাধান হয়ে রাস্তাটি যাতে সম্পূর্ণভাবে হয়। পিলারের নিচে মাটি সরে যাওয়ায় স্থায়িত্ব নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এই অবস্থার জন্য অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করছে এলাকাবাসী। বিভিন্ন সময় মানববন্ধন হলেও প্রতিকার মিলছে না। ব্রিজের 1 কিলোমিটারের ভিতরে বালু উত্তোলন করার কারণে আমাদের এই ব্রিজটি ইতিমধ্যে প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে এখান থেকে বালু সরে গেছে এবং এই যে মূল কাঠামো সেটি কিন্তু বেশি উঠছে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, জমি অধিগ্রহণ জটিলতায় দেরি হয়েছে সেতুর সংযোগ সড়ক নির্মাণে। দ্রুত সেতু উন্মুক্ত করার আশ্বাস প্রশাসনের। এটা একটা বাইপাস সড়ক। এই সড়কের ভূমি অধিগ্রহণজনিত কারণে এটা প্রকল্পটা বাস্তবায়নে বিলম্ব হয়েছে। বর্তমানে ভূমি অধিগ্রহণজনিত যে জটিলতা ছিল এগুলো সম্পন্ন হয়েছে। আমরা এলাকাগুলো ইতিমধ্যে বুঝাই পাইছি এবং ঠিকাদার সম্প্রতি নতুন উদ্যমে কাজ শুরু করছে। আমরা যখনই কোনো বালু উত্তোলন অবৈধভাবে
প্রাপ্ত হই অথবা কৃষিজমি তফসিল কাটা হয়, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন। আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ এবং এসিলেন্টগণ দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে আর আশ্বাস নয়, দ্রুত সব প্রক্রিয়া শেষ করে সেতু চলাচলের জন্য উন্মুক্তের দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। পিরোজপুরে আলাদা আগুনে পুড়ে গেছে প্রায় ৩৫টি দোকান। স্থানীয়রা জানিয়েছে সকাল ৬টার দিকে নেসারাবাদ উপজেলার মিয়ারহাটে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। সময় প্রায় ২৫টি দোকান পুড়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজারেও আগুন লাগে, পুড়ে যায় ১০টি দোকান। ভুক্তভোগীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই কেউ দোকানের ঘরগুলোতে আগুন দিয়েছে। আর আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়েছে প্রায় ১২ বিঘা পানের বরজ। সকালে উপজেলার নিয়মতপুর ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছে সকাল ১০:৩০টার দিকে হঠাৎই মোস্তাবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের পাশে পানের বরজে আগুন লাগে। দ্রুততা ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যায়। ১ ঘন্টার চেষ্টায় তারপর সে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে পুড়ে গেছে প্রায় ১২ বিঘা পানের বরজ। অগ্নিকাণ্ডে ৭ চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে এই আগুনের সূত্রপাত সেই সম্পর্কে কিছু জানা যায়নি। পবিত্র মাহে রমজানকে ঘিরে কুমিল্লায় বাজারগুলোতে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি। এক এক বাজারে এক এক রকম দাম, কিন্তু মনিটরিং এর নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। এতে করে ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতারা। আর কয়েকদিন বাদেই শুরু পবিত্র রমজান মাস। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতারা ছুটছেন বাজারে। তবে এক এক বাজারে এক এক দাম। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং এর নেই দৃশ্যমান পদক্ষেপ। বাজার মনিটরিং এর অবশ্যই ঘাটতি আছে। আমরা তো অনেকদিন যাবত বাজার দেখতেছি, কিন্তু বাজার দ্রব্যমূল্য স্থিতিশীল না। মাছের যে হিসাবে দাম, ওই হিসাবে আমরা তো খাইতে পারব না। বাজার মনিটরিং অবশ্যই দরকার আছে, যেহেতু সামনে রমজান। ছোলা বুট, ডাল, চিনি কিংবা বেসন কোনোটাই কেজিতে ১২০-এর নিচে মিলছে না। লেবু, পেঁয়াজ, শসা, বেগুন ৫০ থেকে ৮০ টাকার মধ্যে। নিম্নমানের খেজুর ৫০০-তে পাওয়া গেলেও ভালোগুলোর দর ১০০০ টাকার উপরে। ব্রয়লারের কেজি ২০০ টাকা হলেও সোনালিতে গুনতে হচ্ছে ৩৫০ টাকা পর্যন্ত। গত বছর তুলনায় এবছর অনেক রেট কম। প্রতি খেজুরে ১০০, ২০০, ১৫০ করে কম, ৫০, সর্বনিম্ন যেটা এটা ৫০ টাকা কম। সবজির বাজার খুব খারাপ। আর বুটের বিষয়টা হচ্ছে বুট পেস্ট অত্যন্ত স্থিতিশীল আছে। আগে আমরা নর্মালি বিক্রি করছি ১৪০, ১৩০, তো এখন তো আমরা করেন না ১০৫ টাকা আছে, ১১০ টাকা আছে। ব্যবসায়ীদের দাবি, দাম আগের চেয়েও কম। আর মাছ ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। আইর মাছ ১২০০ টাকা কেজি, পাবদা মাছ ৫০০ টাকা কেজি, ট্যাংরা মাছ ১০০০ টাকা কেজি, আর এই যে কোরাল মাছ ৮০০ টাকা কেজি। বর্ষা গেছিল তো, এই জন্য মাছের দাম বৃদ্ধি। মাছ আইব, মাস ২ মাসের ভিতরে মাছের রেট কমে যাবে। ফলের দাম যে আকাশচুম্বী তা স্বীকারও করলেন ব্যবসায়ীরা। ফলের ইনপুটের ভিতরে ব্যাট বসায় দিচ্ছে, ব্যাট বসায় দেওয়ার কারণে একটু দাম বাড়তি অন্য বছর চেয়ে বছর। জনগণ গরিবগুলো খেতে পারে না, যারা অসহায় আছে তারা তো ফলে খেতে পারতেছে না। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আরও উদ্যোগী হবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।